India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি বাংলাদেশে ভারতের মধ্যকার ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস এর জন্য একদিনের সফরে আজ সকালে বাংলাদেশে এসেছেন। আজ আমি এবং ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি দু দেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এফসির আলোচনার পর ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে ভারতের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। আমি এফওসিতে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই প্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কনসালটেশনসে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে পরিবেশন করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরো যে কয়েকটি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে গ্রহণেরও অনুরোধ করেছে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি।
বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেওয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক ওখানকার দলের নেতা, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, উনি ওনার ওয়াইফের শাড়ি পুড়িয়েছেন যে ভারতীয় পণ্য ব্যবহার করব না। দর্শক দেখেছেন তো, আমি নিজেও একটা ভিডিও করেছি। ওখানকার নেতা, বড় নেতা, তিনি ভারতীয় পণ্য ব্যবহার করবেন না বলে ভারতীয় শাড়ি পুড়িয়েছেন। আর আজকে আমাদের বিদেশ সচিব ওখানে গিয়েছিলেন বৈঠক করতে, সেখানে ওখানকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় পণ্য যাতে আর কি নিরবিচ্ছিন্ন ভাবে আসে, মানে আসা যাওয়ার যে বিষয়টা সেটা যাতে হয়, সেই জন্য কথা বলেছি ভারতের বিদেশ সচিবের সঙ্গে। উনি পরিষ্কার আজকে প্রেস মিটে বললেন। দর্শক শুনলেন না? তাহলে ওই যে ফুটানি ওটা কেন করছেন রিজভী সাহেব, মোল্লা রিজভী, কেন ওই ধরনের মন্তব্য করছেন? ভারতীয় পণ্য ব্যবহার করব না, আমার ওয়াইফের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলাম, ফেলে দিলাম। তাহলে আপনাদেরই সরকার কেন আজকে কথা বলেছে পণ্য যাতে ঠিকভাবে আসে, যেন ব্যাঘাত না ঘটে যেগুলো আসে ভারতীয় প্রোডাক্ট, অন্যান্য সব? কেন সবকিছুকে সিল করতে পারছেন না, যে না নেব না ভারতের কোনো পণ্য, কোনো জিনিসপত্র, কোনো খাদ্য পণ্য কিছুই আমরা নেব না ভারত থেকে, সব সিল করে দিলাম, সব আমরা এখান থেকে তৈরি করব, ব্যবহার করব? কেন সেটা করতে পারছেন না? এদিক দিয়ে সরকারের তরফ থেকে পণ্য নিয়ে আসার জন্য বা যাতে কোথাও কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য আবেদন করবেন সরকারের মাধ্যমে, আর ওদিকে পলিটিক্যালি ইস্যু ক্রিয়েট করবেন, সিন ক্রিয়েট করবেন ওয়াইফের শাড়ি পুড়িয়ে, তাই না? প্রশ্ন করুন আপনাদের সরকারের যারা আজকে ছিলেন বৈঠকে, যে প্রেস মিটে বললেন, প্রশ্ন করুন যে কেন আপনারা ভারতীয় পণ্য এদিকে আনার ব্যাপারে কথা বললেন। বলুন, প্রশ্ন করুন, দেখি না কত দম আপনাদের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক শুনলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে গিয়েছেন, বৈঠক করেছেন, এবং যিনি মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনুস, তার সঙ্গেও একটা বৈঠক হয়েছে। তবে উনি কিন্তু ওখানে গিয়ে বৈঠকে তো যা বলার বলেছেন এবং প্রকাশ্যে মিডিয়ার সামনেও বলেছেন যে আমাদের যে উদ্বেগ বাংলাদেশে যা চলছে সংখ্যালঘুদের ওপরে, আমাদের যে উদ্বেগ সেটা বলেছি। উনি কিন্তু ওখানে গিয়ে বৈঠকে বলেছেন, চোখে চোখ রেখে, মিনমিন করে না, ওখানে গিয়ে পরিষ্কার বলেছেন যে যা চলছে এখানে এইসব নিয়ে আমাদের একটা উদ্বেগ রয়েছে, এদের যে ওয়েলফেয়ার ইত্যাদি বিষয়, সেফটি সিকিউরিটি, এটা একটু দেখুন। তো সেটার ক্ষেত্রে যেটা আবার মানে ইনার বক্তব্য যে আমাদের এইসব দেশের অভ্যন্তরীণ বিষয়, এখানে অন্য দেশ কেন নাক গলাবে? আমরা কি অন্য দেশের ক্ষেত্রে নাক গলাই? জানি না এটা কিভাবে কথাটা বললেন। যে দেশেরই হোক, যদি কোনো একটা সেকশনে কোনো অত্যাচার হয় এবং সেটা নিয়ে যদি সংশ্লিষ্ট মানে অন্য দেশের যদি কোনো একটা ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়, তো সেখানকার সরকারের তো দায়িত্ব নিজেদের লোকেদের ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করা,
আর মানবিক অ্যাঙ্গেলে অন্যদেরকে দায়িত্ব একটু স্মরণ করিয়ে দেওয়া, সেই জায়গা থেকে বলা হচ্ছে যে যা চলছে। এবং সব থেকে বড় কথা কি, যে এখানে ওখানে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচারটা চলছে সেটা এই বলে চলছে ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল, রয়ের এজেন্ট, এই সব বলে ডিরেক্টলি ওখান থেকে ভারতকে টার্গেট করা হচ্ছে। সেই জন্যই ভারতের এত রিয়াকশন, এত বলা, ভারতীয় দালাল, ভারতীয় অমক তমক করে মানুষের যে মানবাধিকার সেটাকে লঙ্ঘন করা হচ্ছে, সেগুলো একটু দেখুন। তো এখান থেকে যেসব রিয়াকশন হচ্ছিল, তো সেটা গিয়ে ওখানে বলেছেন বিদেশ সচিব, একেবারে বলেছেন যে আমাদের একটা কনসার্ন আছে, আমাদের একটা উদ্বেগ আছে এইসব নিয়ে, এবং কিছু যে ঘটনা ঘটছে সেসব বিষয়ে, মানে ওইসব বিষয়ে আলোচনা করেছেন এবং ভারতীয় উদ্বেগের কথা ওখানে বলেছেন। সেটা কিন্তু প্রেস মিটেও বলেছেন বিক্রম মিশ্রি। তো সেটা নিয়ে ওনাদের রিয়াকশন, যে এটা অভ্যন্তরীণ ব্যাপার, এইসব বিষয় কেন বলবেন? অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরে ঠিক করে মিটিয়ে নিন না, কেন সেখানে ভারতকে টার্গেট করে এইসব যুক্ত করছেন? সেখান থেকে তো বিদ্বেষ বাড়ছে, দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে। কেন অভ্যন্তরীণ বিষয়গুলোকে মিটিয়ে নিতে পারছেন না? অভ্যন্তরীণ বিষয় কেন এত বাইরে চলে যাচ্ছে, গোটা বিশ্বে কেন বিক্ষোভ শুরু হয়ে যাচ্ছে? সেটা তো মিটিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। সেটাই তো ভারত সরকার কখনো কখনো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভারত সরকার তো কখনো অ্যাগ্রেসিভলি কিছু বলেনি। আজকে হয়তো বৈঠকে গিয়ে এরকম ডিরেক্টলি আলোচনা হয়েছে। এর আগে ভারত সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা, তার তরফ থেকে জাস্ট দায়িত্ব নিয়ে স্মরণ করে দেওয়া হয়েছে একাধিকবার। তো সেটা মিটিয়ে নিলেই তো বিষয়টা হয়ে যায়। তো সেটা না করে ভারতকে টার্গেট করে, ভারতকে লিঙ্ক করে যাতা করে বলবেন, সেখানে তো রিয়াকশন তো অটোমেটিক এসে যায়। তো যাই হোক, ওখানে গিয়ে সেটা বলেছেন। তো দেখা যাক কি হয়। তবে একটা কথা কিন্তু উনি কিন্তু শুরুতে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। দর্শক শুনেছেন তো, যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। ঐতিহাসিকটা কোত্থেকে? বাংলাদেশ তৈরি হওয়া থেকে ঐতিহাসিক সম্পর্ক। তো সেটা তো মানতে হবে। সেটা তো কখনো কখনো আপনারা ভুলে যাচ্ছেন যে সম্পর্কটা ঐতিহাসিক। এই যে আজকে এত ভালো কথা বলছেন, একসঙ্গে আমাদের এখান থেকেও প্রস্তাব ছিল, ওনারাও বলছেন আমরা একসঙ্গে চাই কাজ করতে, সম্পর্ক এগিয়ে যাবে। নানান সব বিষয়ে আলোচনা করেছি, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে, তারপরে আরো জলবন্টন এইসব আছে, যা সব সাহায্য আসে সেই সব নিয়ে আলোচনা হয়েছে। ভালো তো, আলোচনা সাপেক্ষে একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সুন্দর রেখে এগিয়ে যাওয়াটাই তো কাজ। তো সেখানে যদি ভারতকে টার্গেট করে আপনাদের মোল্লা মৌলবীরা দিনরাত বলতে থাকেন এবং সেই কথা শুনে আরো অনেকে চিৎকার করতে থাকেন, জিহাদ 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 বলে এইসব চলতে থাকে, আর ভারতের উপরে রাগটা ওখানকার সনাতনীদের উপরে মেটানোর চেষ্টা হয়, ইসকনের মতো একটা সংগঠনকে জিহাদি এই সাম্প্রদায়িক সংগঠন বলে যেভাবে টার্গেট করার চেষ্টা হয়, একজন সন্ন্যাসী সন্ত যাদের সম্পর্কে আমাদের দেশের বহু মানুষের প্রচুর আবেগ রয়েছে, তাদেরকে ভারতীয় রয়ের এজেন্ট ইত্যাদি বলে বলা হয়, সেই ঘুরিয়ে ফিরে সেই ভারতকে টার্গেট করে বলা হয়, দোষটা সেই ভারতের দিকে যদি চলে যায়, তো সেখানে সম্পর্ক তো ভালো